বহুল প্রতীক্ষার পরে বালন দ্য বয় মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার কাহিনীটা শুরু হয় একটা মহিলা জেল থেকে। সেখানে সার্লি নামের একটা মহিলাকে দেখানো হয়। ওনার ছোট্ট একটা ছেলেও আছে, নাম তার বালন। ওর বয়সটা 5 থেকে 6 বছরের মতো হবে। মা ছেলে দুজনে এক জেলেই থাকতো। সার্লি তার অতীতে এমন একটা কাজ করেছিল যে তাকে জেলে আসতে হয়েছিল। সে এখানে এসেছিল প্রায় 5 বছর হয়ে গেছে। ওই জেলের মধ্যেই সামনা নামের আরও একটা মহিলাকে দেখা যায়। ইনি গত 5 বছর ধরে সার্লি এবং তার ছেলের দেখাশোনা করে আসছে, কিন্তু তিনি নিজের উদ্দেশ্য হাসিল করার জন্যই ওই কাজগুলো করতেন। সামনা সম্পর্কে কিছু জিনিস জানা যায়। সে আসলে মেয়েদের বিভিন্ন ধান্দায় লাগাতো, আর সেই জন্যই ওকে জেলে আসতে হয়েছিল। এখানে সার্লিকে সে বলে, তুমি যখনই জেল থেকে বের হবে তখন আমি যে জায়গার কথা বলবো সেখানে তোমাকে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই এই ব্যাপারটা সামনে আসে যে সার্লির সাজা প্রায় শেষের দিকে। আজকে সে জেল থেকে ছাড়া পেতে যাচ্ছে। জেলের পুলিশ সার্লির জন্য একটা চাকরিও খুঁজে দিয়েছিল একটা এনজিওতে, তবে সার্লি সেখানে যেতে চায় না। ওকে যে ভিজিটিং কার্ডগুলো দেওয়া হয়েছিল সেগুলো সে ছিঁড়ে ফেলে। তারপর সে নিজের ছেলেকে কিছু কাহিনী বলতে থাকে। সে শুধু কাহিনী বলতোই না, সেই কাহিনীগুলো সে নিজেই লিভ করত। প্রত্যেকটা কাহিনীর প্রথমেই সে নিজের ছেলের নতুন একটা নাম রাখত, সাথে নিজেরটাও। সার্লি জেলের মধ্যে থাকা অবস্থাতেই তার ছেলেকে একটা ট্রেনিং দিয়েছিল, যেটা সম্পর্কে কেউই জানে না। কেউ তো এটা বিশ্বাসই করতে পারে না যে এই ছোট্ট বাচ্চাটার এত শক্তিশালী মাইন্ডসেট হতে পারে। বালনের জন্য সে কয়েকটা রুলস বানিয়েছিল। এগুলোর বাইরে যাওয়া একদমই ছিল বালনের জন্য বারণ। যেতে যেতে ওদের খানিকটা ক্ষুধা লাগে, এর জন্য ছোট্ট একটা হোটেলে যায় ওরা মা ছেলে। সেখানে গিয়ে ওরা খাবারটা তো খায়, কিন্তু ওদের কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। হোটেলের মালিককেও বলে দেয়, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। আগে থেকেই হোটেলের মালিকের মাথাটা একটু খারাপ হয়েছিল। তারপরেও ওদের সাথে কোনো ঝগড়া বিবাদ না করে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু সার্লি তখন জানায়, আমার কাজ চাই, আমার টাকা লাগবে না, আপনি আমাদের দুজনকে খেতে দিন তাহলেই হবে। তখন সেই দোকানি ওদের দুজনের নাম জিজ্ঞাসা করে। নিজের নাম সার্লি অন্য একটা বলে, আর ছেলের নাম বলে অভিজিৎ। প্রথমে তো সেই দোকানি সার্লিকে বলে দিয়েছিল যে এখানে কোনো কাজ টাজ নেই, কারণ তার দোকানে খুব একটা বেচা বিক্রি হতো না, এর জন্য ওদেরকে সে কাজ দিতে পারবে না বলে জানায়। তবে যখন ওরা মা ছেলে চলে যাচ্ছিল তখন আবার ডাক দিয়ে ওদের বলে, ঠিক আছে তোমরা এখানেই থাকতে পারো, তুমি কাজ করবা আর সেটার বদলে আমি তোমাদের খাবার দিব। তখন থেকে সার্লি এবং তার ছেলে বালনের সাথেই এখানে থাকতে শুরু করে এবং এই হোটেলেই কাজ করতে শুরু করে। প্রত্যেকদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত সার্লি অনেক কঠোর পরিশ্রম করত। আস্তে আস্তে এই হোটেলকে অনেক ভালো বানিয়ে ফেলে সে। প্রথমে এই হোটেল থেকে তেমন একটা টাকা পয়সা কামাতে পারতো না আঙ্কেল, কিন্তু এখন ভালোই টাকা পয়সা আসতে শুরু করেছে। এর জন্য আঙ্কেল একদিন সার্লিকে ডেকে বলে, তুমি আসার পর থেকে এই মরে যাওয়া দোকানটা অনেক ভালো বানিয়ে দিয়েছো, এই জন্য এখন থেকে তোমাদের আর এখানে থাকতে হবে না। তোমরা আমার মেয়ে এবং তোমার ছেলে আমার নাতির মতো হয়ে আমার বাসাতেই নিয়ে যাব তোমাদের, এই জন্য তোমরা জিনিসপত্র প্যাক করে নাও। তবে আঙ্কেলের কথাটা আজবই লাগছিল সার্লির কাছে। কেউ কত ভালোই হোক না কেন, কারো কাছে বেশি দিন সে থাকতে পারবে না। এর জন্য সুযোগ পাওয়ার সাথে সাথেই ওর ছেলে বালনকে নিয়ে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। এরপর থেকেই সার্লি অনেকগুলো এরকম ছোট ছোট কাজ খুঁজে নেয়। একটা জায়গাতে সে খুব বেশি দিন থাকতো না, আর কোনো জায়গাতেই পার্মানেন্টলি কাজ করতো না। অল্প কিছু দিনেই একটা জায়গায় অবস্থান করে সে কাজ করত। তারপরে সুযোগ বুঝে সেখান থেকে আবার চলে যেত অন্য জায়গায়। কয়েকদিন পরপরই নতুন জায়গায় যাওয়া, নিজেদের নতুন নতুন নাম রাখা, এগুলো যেন খুব ভালোই লাগতো সার্লির কাছে। সে তার ছেলে বালনের ওপর খুব খেয়াল রাখত, আর সবসময় ওকে কিছু না কিছু শেখাতেই থাকতো। ছেলেকে সবচাইতে বেশি শিক্ষা দিত যে এই দুনিয়াতে কিভাবে বেঁচে থাকতে হয় এটা নিয়ে। এরপর হঠাৎই একদিন সার্লি যে জায়গাটাতে কাজ করত সেখানে একটা ঝামেলা হয়ে যায়। প্রথমে সার্লি ছোট্ট একটা হোটেলটাতে যে কাজ করেছিল ওখানে তাকে আবার একজন দেখে ফেলেছিল, কিন্তু সেখান থেকে তো সার্লি ভেগে গিয়েছিল। এখানে এসে সার্লিকে দেখার পরে সেই লোকটা বলে, আমি তোমাকে প্রথমে কোনো জায়গাতে কাজ করতে দেখেছি বলে আমার মনে হচ্ছে। সার্লি তো এখানে বলেছিল যে সে আগে কখনো কাজ করেনি, সে অন্য একটা কাহিনী বানিয়ে ফেলে। সেই সময়টায় বালনও ওখানে উপস্থিতি ছিল। লোকটা তখন বালনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে ওই লোকটাকে অবাক করে দিয়ে সার্লির বলা একই কথাগুলো বলতে থাকে বালন। এটা দেখে বোঝা যায় যে সার্লি তার ছেলে বালনকেই কিভাবে প্রস্তুত করছে। সিচুয়েশন যেটাই হোক না কেন সবসময় এই বালন এটার জন্য রেডি থাকতো।
এই ব্যাপারটা ঘটে যাওয়ার পরে সার্লি বুঝতে পারে এই জায়গাতে ওর জন্য থাকলে ঝামেলা হয়ে যেতে পারে, এর জন্য ওর এখান থেকে চলে যেতে হবে। তার পরপরই সার্লি পত্রিকাতে একটা জব রিক্রুটমেন্ট অ্যাড দেখে, এখানে একটা দাদির খেয়াল রাখতে হবে ওকে। সার্লি তখন ভাবতে থাকে এই কাজটা তো ওকে করতেই হবে। সাথে সাথেই কল করে সেই নাম্বারটাতে। সে জানতে পারে পরিবারের সবাই বিদেশে থাকে, শুধু দাদি একাই ওই গ্রামে এবং ওই বাসাটাতে থাকে, আর ওনাকেই খেয়াল রাখতে হবে সার্লির। ওই দাদি আবার ছিল একটু বদমেজাজি, কারোর সাথে তিনি তেমন একটা ভালোভাবে কথাবার্তা পর্যন্তও বলতেন না। সেই এলাকাতে গিয়ে সার্লির সাথে দেখা হয়েছে একটা পাগলি মেয়ের, তার কাছে সে তার আইডি কার্ডও দেখতে পায়, আর এই জিনিসটারই ফায়দা লুটে নেয় সার্লি। সেই পাগলিটাকে কিছু একটা খেতে দেয় এবং তার থেকে ওই আইডিটা নিয়ে নেয় সার্লি। তার পরপরে এসে পৌঁছে সেই গ্রামে। দাদির ঘরের বাইরে থেকে উকিঝুঁকি দেওয়ার পরেও সে ঘরের ভেতরে কাউকেই খুঁজে পাচ্ছিল না। ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ডাকাডাকি করছিল, কিন্তু কেউই জবাব দিচ্ছিল না। এর জন্য ওরা ঘরের ভেতরে চলে আসে। তখনই আবার সেখানে টেলিফোনটা বেজে ওঠে। ফোনটা ধরার পরে সার্লি জানতে পারে এই কলটা বিদেশ থেকে এসেছিল এবং দাদির ছেলে ওপার থেকে কথা বলছে। তখন তিনি জানায়, আমি প্রতিদিনই 1টার সময় কল করব, আর দাদি কিন্তু খুবই বদমেজাজি একজন মানুষ, এর জন্য তোমাকে খানিকটা ম্যানেজ করে নিতে হবে। দাদির শরীরটাও খুব একটা ভালো না, এর জন্য তোমাকেই সবকিছু দেখতে হবে। ওরা যখন কথাবার্তাগুলো বলছিল তখনই সেখানে চলে আসে দাদি। তার হাতে ছিল একটা বন্দুক। এই ব্যাপারটা দেখে বালান এবং সার্লি তো একদম হয়রান হয়ে গিয়েছিল। এটা কেমন দাদি যে বন্দুক হাতে নিয়ে এসেছে? দাদি তখন তার ছেলের নাম নিয়ে বলে, ও কি তোমাকে পাঠিয়েছে? সার্লি হ্যাঁ জবাব দেওয়াতে দাদি বুঝতে পারে যে এখানে কাজ করবে সার্লি। দাদি তখন আরও বলে, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি তুমি কিছু খাবার বানিয়ে আমাকে দাও। সাথে সাথেই সার্লি গিয়ে খাবার বানায় এবং দাদিকে দেয়। দাদির সম্পর্কে এখানে কিছু জিনিস জানা যায়। দাদি বয়স্ক একজন মানুষ, বিভিন্ন অসুখও লেগেই থাকতো তার। তিনি হুইল চেয়ারে বসা অবস্থায়, তেমন কোনো একটা জায়গায় তিনি ঘোরাঘুরি করতে পারতেন না। এই বাড়িটা ছিল অনেক বড়, সেখানে একটা বাগানও আছে, আর ওই বাগানে অনেকগুলো ফুল এবং ফলের গাছ। হঠাৎ করেই একদিন ওই বাগানের ফল চুরি করতে আসে আবার কয়েকজন ছোট্ট বাচ্চা। তখন দাদি কিছু না ভেবেই ওদের উপরেই গুলি চালিয়ে দেয়। এই ব্যাপারটাতে একদম হতবাক হয়ে গিয়েছিল সার্লি। এটা তার কাছে কোনোভাবেই ভালো লাগে না। দিন এভাবেই কাটতে থাকে। এরপর হঠাৎ করে একদিন সার্লি দাদিকে জিজ্ঞাসা করে, আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন, আপনার ছেলের সাথে আপনি কেন কথা বলেন না? দাদি তখন জানায়, আমি আমার ছেলের সাথে মোটামুটি 15 বছর ধরে কথা বলি না। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। আমি এবং আমার স্বামী এই দেশের আজাদির জন্য লড়েছিলাম, কিন্তু আমার ছেলে সেই বিদেশিদের পা চাটার জন্য বিদেশে চলে গেছে। এর জন্য আমি তাকে কখনোই মাফ করব না, আর ওর সঙ্গে আমি কখনো কথাও বলবো না। এই ব্যাপারটা শুনে আবার ভালোই লেগেছিল সার্লির কাছে। তার পরপরই সে তার ছেলেকে পাশের একটা স্কুলে ভর্তি করে দেয়। সেখানে ছেলের নাম বলেছিল বাসুদেব। রাত্রিবেলাতে যখন বালন ঘুমাতে যাচ্ছিল তখন সে মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই দাদি কি আমাদের জন্য কোনো সমস্যা হতে পারে মা? কারণ দেখো না, সবসময় তিনি বন্দুক নিয়েই ঘোরাঘুরি করেন। কিন্তু সার্লি বলে, এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না, আর মনে হয় না কোনো ঝামেলা করবে দাদি। দিন এভাবেই কাটতে শুরু করে। এখন সার্লিকে মোটামুটি বিশ্বাস করে ফেলেছিল দাদি। এর জন্য সে সার্লিকে বলে, আমার বন্দুকে যে গুলিগুলো ভরা আছে এগুলো সব নকল গুলি, তবে আমার কাছে আসল গুলিও আছে। হলুদ কালারের গুলিগুলো হচ্ছে নকল, আর লাল কালারের গুলিগুলো হচ্ছে আসল। এগুলো আমি সবসময় আলাদা করেই রাখি, যেন কোনো সময়ই একটা আরেকটার জায়গায় পাল্টাপাল্টি না হয়ে যায়। ছেলেবেলেকে ভয় দেখানোর জন্য আমি ওই হলুদ গুলিগুলোর ব্যবহার করি। দাদির মুখে এই কাহিনীটা শুনে তারপর সার্লি তার কাহিনীটা বলতে থাকে গল্প আকারে। একটা রাক্ষসের সাথে তার বউ থাকতো। সেই রাক্ষসটা সবসময় তার বউয়ের ওপর বিভিন্ন জুলুম অত্যাচার করত। একদিন তো একদম সীমা পাহাড়ি করে ফেলেছিল রাক্ষসটা। তখন সেই বউটা ওই রাক্ষসটাকে মেরে ফেলেছিল। তারপর সে পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে, আর তার জেল হয়ে গিয়েছিল। জেলের ভেতরেই তার একটা বাচ্চা হয়। এই কাহিনীটুকু শোনার পরেই দাদি বুঝে গিয়েছিল যে এই কাহিনীটা সার্লির নিজেরই। দাদি তখন সার্লিকে বলে, এখন তোর নিজের এবং তোর ছেলের প্রতি ধ্যান দেওয়া উচিত। এই ঘরটি অনেক বড়, আমার শরীরও সবসময় ঠিকঠাক থাকে না। আমি কয়দিনে আর হয়তো বা বাঁচব। আমি চাই তুই এই ঘরে থাকবি। আমি মরে যাওয়ার পরে বাইরে নিয়ে গিয়ে আমাকে কবর দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানুষকে জানানোরই কোনো প্রয়োজন নেই। এই ঘরের মধ্যেই আমাকে কবর দিয়ে দিবি, আর ওপরে একটা কলা গাছ লাগিয়ে দিবি। এই কথাটা বলার অল্প কিছুদিনের মধ্যেই মারা যায় দাদি। তিনি যেমনটা বলে গিয়েছিলেন সার্লিও ঠিক তেমনটাই করে। এই ঘরের বাউন্ডারির মধ্যেই কবর দেয়, আর সেই কবরের ওপরে একটা কলা গাছ লাগিয়ে দেয়।
এখন এই পুরো বাড়িটাতে সার্লি এবং তার ছেলে থাকতে শুরু করে। মাঝে মধ্যে দাদির ছেলের অবশ্য ফোন আসতো, তখন সার্লি সবসময়কার মতো বলে দিত দাদি আপনার সঙ্গে কথা বলবে না। এই জন্য ছেলেও আর কিছুই বলতো না। ওরা মা ছেলে এই বাড়িতেই থাকতে শুরু করে। দেখে এমনটা মনে হচ্ছিল ওর জীবনটা এখন ভালোর দিকেই আগাচ্ছে। বালানো স্কুলে যাচ্ছিল, সেখানে ঠিকঠাকভাবে পড়াশোনা করত, আর নতুন নতুন ওর বন্ধু হচ্ছিল। অনেক নতুন নতুন জিনিসপাতি শিখছিল বালন। এতে ওর মা সার্লিও খুব খুশি। একদিন হঠাৎ করেই এমন হয় যে সার্লির আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তখন বালন গিয়ে কিছু ছেলেপেলের সাথে খেলতে শুরু করে দেয়। তারপর যখন সেখানে সার্লি এসে পৌঁছে, তখন ব্যাপারটা দেখে ওর একদমই ভালো লাগেনি। বালনের কাছে গিয়ে রাগান্বিত স্বরে বলে, আমি তোমাকে কি শিখিয়েছিলাম? আমি আসতে যত দেরি করি না কেন তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমার মা তো আসবেই। তখন বালন মাকে জানায় ভুল হয়ে গেছে, এরপর আর কোনোদিনও এমনটা হবে না। কিছুদিন সবকিছু ভালোভাবেই চলতে থাকে। একদিন হঠাৎ করেই সার্লি চলে আসে বাজারে বাজার করার জন্য। সেই দোকানেই আবার আগে থেকেই ছিল সামনা নামের সেই মহিলাটা, যার সঙ্গে সার্লির দেখা হয়েছিল জেলের ভেতরে। ওকে দেখে তো অনেক বড় মাপের একটা শক খেয়ে গিয়েছিল সার্লি, আর ভাবতে থাকে এই মহিলাটা এখানে কিভাবে আসলো। ওকে দেখে তো অনেক বেশি ভয়ও পেয়ে গিয়েছিল। এই জন্য ওর সাথে কথা পর্যন্ত বলতে পারে না, সেখান থেকে পালিয়ে চলে আসে। ওখানে সামনাকে বলছিল, আমি কিছু মেয়েদেরকে হায়ার করেছি, এখন তুইও আমার সাথে যাবি। এটুকু শোনার পরেই সেখান থেকে পালিয়ে এসেছিল সার্লি। সে ভাবতে থাকে সামনা হয়তোবা তাকে কোনোভাবেই খুঁজে পাবে না। এরপর কেটে যায় কিছুদিন। হঠাৎ করেই একদিন দরজার বেলটা বেজে ওঠে। দরজাটা খোলার সাথে সাথেই সার্লি দেখতে পায় সেখানে সামনা এসে পড়েছে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল সার্লি। তখন সামনা ওর কাছে এসেই বলে, ভালোই হয়েছে তুই এই ঘরটা সেট করে নিয়েছিস, আর তুই দখলও নিয়ে নিয়েছিস। শুনেছি আগে নাকি এখানে একটা দাদি থাকতো, ওনাকে কি তুই মেরে ফেলেছিস? যা করেছিস ভালোই করেছিস। আমি দুইটা মেয়েকে ম্যানেজ করেছি, এখন থেকে ওরা এই বাড়িতেই থাকবে, আর তোকেও আমি কাজ শিখিয়ে দেব। আমরা সবাই এই বাড়িতে থেকেই কাজ করব এবং খুব টাকা পয়সা কামাবো। এগুলো শুনে সার্লি ভাবতে থাকে সামনা ভালো কোনো মহিলা নয়, ওকে ঠিকানায় লাগাতে হবে। তখন হঠাৎ করেই সার্লি মেরে ফেলে সামনাকে। ওকে ঠিক ঘরের বাহিরেই গুলি করে মেরে ফেলেছিল। আওয়াজটাও হয়েছিল অনেক জোরে। কিন্তু এই এলাকাতে তো হরহামেশাই গুলির শব্দ শোনা যেত, কারণ দাদি সবসময় গুলি করতেই থাকতো। এই জন্য কেউ এই ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি, আর আগের মতোই মনে করেছে। তারপর সেখান থেকে লাশটা সরিয়ে রক্তগুলো মুছতে শুরু করে দেয় সার্লি। ঠিক তখনই ঘরের ভেতর টেলিফোনটা বেজে ওঠে। এমন একটা টাইমে এই ফোনটা বেজেছিল যে অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর সাথে চমকে উঠেছিল সার্লি। তারপর সে তাড়াহুড়ো করে গিয়ে ফোনটা ধরে। ফোনের ওপার থেকে দাদির ছেলে বলে, আজকে পরিবারের সবাই যাবে বাড়িতে, দাদিকে ব্যাপারটা বলা যাবে না, ওনাকে গিয়েই আমরা সারপ্রাইজ দিতে চাই। এখন 2টা বাজে, 4টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। এই কথাগুলো শোনার পর তো সার্লি একদম হয়রান হয়ে গিয়েছিল, কারণ কিছুক্ষণ আগেই সে একজন মানুষকে এই বাড়ির মধ্যেই মেরে ফেলেছে। আর যখন 4টার সময় পরিবারের সবাই চলে আসবে আর এসে দাদিকেও এখানে দেখতে পাবে না, তখন কি হবে? এই ব্যাপারটা সার্লির জন্য অনেক বড় মাপের একটা সমস্যা ছিল। ওর ছেলে বালানো তো 12টার মধ্যেই স্কুল থেকে চলে আসতো, তাকে নিতেও তো যেতে হবে ওর। এখানে সার্লির ওপর অনেকগুলো সমস্যা থাকায় সে তো বালনকে পর্যন্ত নিতে দিতে পারে না। এদিকে দেখা যায় বালন ওই জায়গাটাতে অপেক্ষা করছিল যেখানে সে সবসময় থাকে। প্রতিদিনই ওর মা ওখান থেকে এসেই ওকে নিয়ে যায়, কিন্তু আজকে প্রথমবারের মতো তার মা ওকে নিতে আসে না। এর পরপরই দেখা যায় থানাতে কয়েকজন পুলিশ। ওদের মধ্যে পবিত্র নামের একটা পুলিশ আছে। সে আসলে খুব ভালো একটা মানুষ নয়, ওর বিরুদ্ধে সবসময় কেউ না কেউ কোনো কথা বলতেই থাকতো। পবিত্রন এই থানারই এক কনস্টেবল সিসিলি নামের মেয়েটাকে ভালোবাসত। ওরা দুজনে দুজনকে ভালোবাসত। খুব তাড়াতাড়ি ওদের বিয়েটাও হয়ে যাবে। কিন্তু ওই থানারই অন্য সব পুলিশরা সিসিলিকে বুঝিয়েছিল যে পবিত্রনকে একদমই বিশ্বাস না করতে। কিন্তু সিসিলি তার প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে অন্য কারো কথা সে কোনোভাবেই কানে নিত না। এরপর হঠাৎ করেই পবিত্রন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেখানে বালনকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু ওর পরনে ওই সময়টায় কোনো কাপড় চোপড় ছিল না, শুধু আন্ডারওয়্যার ছিল। এরপর পবিত্রন ওকে অনেক প্রশ্ন করতে থাকে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো। কিন্তু অবাক করা ব্যাপার এটাই যে একটা প্রশ্নেরও জবাব দেয় না বালন। তারপর ওকে নিয়েই পবিত্রন চলে আসে থানায়, যেন সে এখানে সেফ থাকতে পারে। এরপর আরও প্রশ্ন করে ওকে, কিন্তু একটা প্রশ্নেরও জবাব দেয় না বালন। পরদিন সকালবেলাতেই পবিত্রন চলে আসে আবার ওই জায়গাটাতেই।
খানিকটা খোঁজাখুঁজি করার পরে সে একটা জায়গাতে বালনের ব্যাগ দেখতে পায়। সেটার ভেতরে ছিল ওর কাপড় চোপড়। তখন পবিত্রনের আর বুঝতে বাকি থাকে না যে এগুলো সবকিছুই হয়তো বা এই ছোট্ট ছেলেটারই প্ল্যানিং। তারপর থানায় গিয়ে ওর সিনিয়রকে বলে এর পেছনে কোনো না কোনো একটা বড় মাপের রহস্য আছে। এই ছেলেটা অনেক চালাক। ছেলেটা আমাদের থেকে ইচ্ছে করেই অনেক কিছু লুকিয়ে রাখছে। তো এই কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্বটা আমাকে দিন স্যার। তখন ওর স্যার অবশ্য বলে গতকালকে একটা ব্যাংকের ডাকাতি হয়েছে, সেই কেসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তো সবাইকে ওটা নিয়েই কাজ করতে হবে। কিন্তু ওর সিনিয়রের কথার কোনো তোয়াক্কা না করেই ওই বাচ্চাটা সম্পর্কে খোঁজবাজ নিতে শুরু করে দেয় পবিত্রন। ব্যাগের মধ্যে যে ড্রেসটা পেয়েছিল ওটাতে পবিত্রন বুঝে গিয়েছিল যে ছেলেটা কোন স্কুলে পড়ে। তারপর সেখানে গিয়ে খোঁজবাজ নেওয়ার জন্য চলে আসে। স্কুলে গিয়ে জানতে পারে বালন যে ওর বাড়ির অ্যাড্রেসটা দিয়েছিল সেটাও মিথ্যে। ওর নাম যে বাসুদেব এটাও নকল। এই নামের যে ছেলেটা ছিল সে গত 6 মাস আগেই মারা গিয়েছিল। পবিত্রন ধীরে ধীরে বুঝে গিয়েছিল যে এখানে বড় মাপের একটা ঝামেলা চলছে। এই ছোট্ট ছেলেটা আমাদের সবাইকে আঙ্গুলের ওপরে নাচাচ্ছে। এর পিছনে খুব বড় মাপের হয়তো বা কোনো চাল আছে। অন্যদিকে দেখা যায় বালনকে থানাতেই রাখা হয়েছিল। সে তখন সিসিলির কাস্টাডিতে ছিল। ওকে দেখে রাখতে রাখতে একটু অন্য পাশে হয় সিসিলি তার একটা কাজ করার জন্য। পেছনে ফিরতেই দেখতে পায় বালন সেখান থেকে উধাও। আশেপাশে খোঁজাখুঁজি করে দেখে কিন্তু কোথাও ওকে খুঁজে পায় না। এই ব্যাপারটা যখন সিনিয়র জানতে পারে তখন তো পবিত্রনকে অনেক কথা শোনায় যে ওর জন্যই একটা ছেলে গায়েব হয়ে গেল। কিন্তু সেও তখন পুরোপুরি দোষ দিয়ে দেয় সিসিলির ঘাড়ে। এই ব্যাপারটা দেখে তো সিসিলি মন খারাপ করে পবিত্রনের ওপর। তারপর সে গিয়েই ওকে বলতে থাকে সবাই আমাকে আগে থেকেই বলেছিল যে তোমার উপরে ভরসা করাটা ঠিক হচ্ছে না আমার, কিন্তু তারপরেও আমি তোমার উপরে ভরসা করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু আজকে তুমি আমার সেই ভরসাটা নষ্ট করে দিয়েছ। এরপর কাহিনীটা শিফট হয় 6 বছর পরের কথা। বালন এখন অনেকটাই বড় হয়ে গেছে। সে এই জায়গাটা থেকে সেদিন পালিয়ে গিয়েছিল, কিন্তু 6 বছর পরে এখন আবার এখানেই ফিরে আসলো। এর পরপরই সে চলে যায় থানায় এবং পবিত্রনের সাথে দেখা করে। প্রথমে তো পবিত্রন ওকে চিনতেই পারে না, কিন্তু বালন যখন তার পরিচয়টা বলে তখন ওকে পবিত্রন চিনতে পারে। পবিত্রন আসলে বালনকে অনেক বেশি ঘৃণা করত, কারণ ওর জন্যই সে সিসিলিকে বিয়ে করতে পারেনি। এখানে এসেই বালন জানতে পারে ওর মাকে পাগলাগারদে রাখা হয়েছে। যখন এখান থেকে বালন পালিয়ে গিয়েছিল তখন ওর মা পাগল হয়ে যায়। এই জন্যই ওনাকে সুধার কেন্দ্রে দেওয়া হয়েছিল। সেখানে 2 বছর কাটানোর পরে ওনাকে ডিসচার্জ করে দেওয়া হয়। এরপর হঠাৎই একদিন বালনের মা 2টা খুন করে বসে। এর জন্যই পবিত্রনকে ধরে এনেছিল। এখন বালনকে যদি তার মায়ের সাথে দেখা করতে হয় তাহলে সেটা পবিত্রনই করিয়ে দিতে পারবে। এর জন্য সে চলে আসে পবিত্রনের কাছে দেখা করার জন্য। বালন তখন পবিত্রনের কাছে গিয়ে বলে আমি জানি সিসিলি দিদির সাথে তোমার বিয়েটা হয়নি, এর জন্য তুমি আমার ওপরে বদলা নিচ্ছ। তুমি যে অপরাধীটাকে খুঁজতেছো তাকে যদি আমি ধরিয়ে দিই তাহলে কি তুমি আমার মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দিবে? সেদিন এখান থেকে আমি একাই ভেগে গিয়েছিলাম সেটা নয়, আরও একজন ছিল আমার সঙ্গেই সে ভেগেছিল। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় বালন জেল থেকে ভেগে গিয়েছিল। সে যে ট্রাকে করে পালাতে যাচ্ছিল সেই ট্রাকের মধ্যে আব্বাস নামের একটা ভয়ঙ্কর অপরাধীও যাচ্ছিল। কয়েকদিন আগেই যে ব্যাংকটা লুট হয়েছিল সেটা আব্বাসই করেছিল, আর এই ট্রাকে করেই সে পালাচ্ছিল। আব্বাস এখানে খেয়াল করে দেখতে পায় একটা ছোট্ট ছেলেও এই ট্রাকের মধ্যে করেই পালাচ্ছে। তারপর তার গন্তব্যে পৌঁছেই সে একটা গলির ভেতর দিয়ে যেতে থাকে। বালনও তখন ওর পিছে পিছেই যেতে শুরু করে। আব্বাস ওকে তাড়িয়ে দিতে অনেক চেষ্টা করে, কিন্তু বালন ওর পিছা করেই যাচ্ছিল। তখন আব্বাসের না চাওয়া সত্ত্বেও বালনকে তার সাথেই রাখতে হয়। যখন বালনকে তার নাম জিজ্ঞেস করা হয় তখন নিজের নাম সে পবিত্রন জানায়। আব্বাস আসলে উল্টাপাল্টা কাজকর্ম করত। চুরি করা, নেশার সামগ্রীর ধান্দা করা, আরও অনেক আজে বাজে কাজ করত আব্বাস। তারপর থেকেই বালন আব্বাসের সাথে থাকতে শুরু করে। আব্বাস অবশ্য ওকে ছোট ছোট কাজ শেখাচ্ছিল, আর সেগুলো খুব সহজেই করে ফেলত বালন। এর জন্য ওকেও সবাই খুব পছন্দ করত। কিছুদিন পরেই বালনকে দিয়ে উল্টাপাল্টা কাজও করাতে শুরু করে দেয় ওরা। বালন যেহেতু একটা ছোট্ট বাচ্চা ছিল এর জন্য ওর উপরে কেউই শক করতো না। এই সময়টায় ডেলিভারির কাজ করত বালন। কয়েক বছর ধরে বালন এই ডেলিভারির কাজটাই করতে থাকে। সাথে সবসময় বালন আব্বাসকে বলতো আমার মাকে আমার কাছে এনে দাও যেভাবেই পারো। আসলে এতদিন আব্বাসের সাথে থাকায় ওর ওপরে একটা অ্যাটাচমেন্ট চলে এসেছিল আব্বাসের। এই জন্য সে বালনের মাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজে পায় না। তখন বালন ডিসাইড করে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল ওখান থেকেই আমার আবার সবকিছু শুরু করা উচিত। এর জন্যই বালন চলে এসেছিল এই জায়গাতে তার মাকে খোঁজার উদ্দেশ্যে।
আব্বাসও অবশ্য ওর সাথে এসেছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। আসলে এই আব্বাসকে পুলিশরা অনেক বছর ধরেই খুঁজতেছিল। ওদের ওয়ান্টেড লিস্ট একদম মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল আব্বাস। তখন বালন পবিত্রনকে বলে দেয় যে ওকে কিভাবে ধরতে হবে। যদিও আব্বাস এখানে আসার পরই খোঁজবাজ নিয়ে সবকিছু জেনে গিয়েছিল যে বালনের মাকে কোথায় রাখা হয়েছে, কিন্তু বালন ওর সাথে গাদ্দারি করে আর ওকে ধরিয়ে দেয় পুলিশের হাতে। পবিত্রন বালনকে বলেছিল, তুই যদি আমার কাজটা করিস তাহলে তোর মায়ের সাথে আমি তোর দেখা করিয়ে দিব। আর ঠিক এ কারণেই নিজের কথা রাখতেই সে চলে আসে ওর মায়ের সাথে দেখা করানোর জন্য একটা স্পেশাল সেলে। এখানে সকল বদ্ধ পাগলকে রাখা হতো। এখানে যখন বালনকে তার মায়ের সাথে দেখা করানো হয় তখন বালন বুঝতে পারে এটা তোর মাই না, এটা অন্য কেউ। বালন তখন বুঝতে পারে এটা তো সেই পাগলি মেয়েটা যার থেকে পরিচয়পত্র নিয়ে নিয়েছিল ওর মা। এসব কিছু বুঝতে পারার পরেই সেখান থেকে পালিয়ে যায় আবার বালন। তার আর বুঝতে বাকি থাকে না যে ওর মা একটা ভালো প্ল্যান করেছিল এবং সেটাতে সাকসেসফুলও হয়েছিল। এরপর সে চলে আসে ওই জায়গাটাতে যেখানে ছোট্টবেলাতে স্কুল থেকে ফিরে তার মায়ের জন্য সে অপেক্ষা করত। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে সেদিন সার্লি তো সামনাকে মেরে ফেলেছিল। সামনাকে তো 2টার সময় সে মেরেছিল, আর দাদির পরিবারের লোকজনের আসার কথা ছিল 4টার সময়। ওর কাছে মাত্র 2 ঘন্টা সময় আছে। এই সকল ব্যাপার স্যাপার 2 ঘন্টার মধ্যেই সেটেল করতে হবে সার্লিকে। তখন সার্লির মাথায় একটা আইডিয়া আসে। এখানে আসলে সার্লি এতদিন ওই পাগলি মেয়েটার পরিচয় নিয়েই বেঁচে ছিল, আর ওই আইডেন্টিটি কার্ডটাও ওর কাছেই আছে। তখন সার্লি তাড়াহুড়ো করে চলে আসে পাগলি ওই মেয়েটার কাছে। তারপর ওকে নিয়ে বাড়িতে ফিরে ওকে খুব সুন্দর করে গোসল করিয়ে ভালো ভালো পোশাক পরিয়ে দেয়। 4টার আশেপাশের সময়ে ওর হাতে বন্দুক ধরিয়ে দেয় সার্লি। যখন 4টার দিকে দাদির পরিবারের লোকজন এখানে এসে পৌঁছে তখন একটা গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। তারপর এখান থেকে সার্লি তার জিনিসপত্র নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরপর ব্যাপারটা পাবলিক হয় যে দাদির ঘরে যে মেয়েটা কাজ করত সে 2জনকে মেরে ফেলেছিল। ঠিক এ কারণেই ওকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। সবাই এটা ভাবছিল যে সার্লি গ্রেপ্তার হয়ে গেছে, কিন্তু আসলে ওই পাগলি মেয়েটাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই জায়গাটিতে বসে বসে বালন একা একাই এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে ভাবছিল। সে সব কিছু বুঝে গিয়েছিল যে তার মা কি প্ল্যানিং করছিল সেদিন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে আবার এসে পৌঁছে সার্লি। তখন বালনও তো ব্যাপারটা দেখে খুবই খুশি, কারণ সে খুব ভালো করেই জানতো ওর মা এখানে আসবেই যত দেরি হয়ে যাক না কেন। আসলে সার্লি গত 7 বছর ধরে প্রত্যেক দিনে এখানে এসে তার ছেলের জন্য অপেক্ষা করত। 7 বছর অপেক্ষার পরে তার ছোট্ট ছেলের সাথে দেখা হয়ে যায় সার্লির, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।